শ্রবণ রুম জুড়ে পায়চারি করছে আর এক হাতে কপালে স্লাইড করছে। গভীরভাবে চিন্তা ভাবনা করছে, বোঝা যাচ্ছে। কি ভাবছে এভাবে? ভেবেছিল আজকে ওকে মারবে, কিন্তু তেমন কিছু করছে না আজ। নিজের হাতের দিকে তাকায়, লাল হয়ে গেছে পড়ে গিয়ে, পায়ে বেশি ব্যথা পেয়েছে। শ্রবণ দাঁড়িয়ে যায়, ঘাড় কাত করে তাকায় সোহার দিকে। ওর এভাবে তাকানো দেখে ভয় পেয়ে যায় সোহা। শুকনো ঢোক গিলে হাতে ভর করে পিছিয়ে যেতে থাকে। শ্রবণ আগায় বিছানার দিকে। সোহা ভয়ে পৌঁছাতে পৌঁছাতে কম্পিত স্বরে বলে, আমি আর কোথাও যাব না, সবসময় এই রুমে থাকবো। শ্রবণ বিছানায় ঘেঁষে দাঁড়ায়। সোহার দিকে তাকে গম্ভীর স্বরে বলে, তোর মা আমার বোনকে মেরেছিল, সেই হিসেবে আমি যদি এখন তোকে মেরে ফেলি তাহলে কেমন হয়? শ্রবণের গলার স্বর, কথার চাউনি দেখে সোহা ভয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারছে না। নাকি তোর মাকে বোনকে মেরে ফেলবো? তোর মা তো আমার বোনকে মেরেছিল, বল কোনটা করব? তোকে মারবো নাকি তোর মা বোনকে? সোহার কথা বলছে না, শ্রবণের রাগ বাড়ছে। দাঁত পিষে বলে, কথা বলছিস না কেন? তোর মায়ের বোনকে মারার চেয়ে তোকে মারি। তোকে মারলে তো মায়ের বেশি কষ্ট পাবে। সোহা ভয়ে জড়সড় হয়ে গেছে, দু চোখ পেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। শ্রবণের হাবভাব দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ওকে এখন মেরে ফেলবে। শ্রবণ রুম জুড়ে আবার পায়চারি করতে শুরু করে, নতুন প্ল্যান সাজায়। সোহাকে জানে মারবে না, একটু একটু করে মারবে আর তিলে তিলে জ্বালাবে ওই আনিমা চৌধুরীকে। কষ্ট পাবে সোহা, কিন্তু কাঁদবে ওই আনিমা চৌধুরী। হ্যাঁ, এটাই ফাইনাল। এই প্ল্যান আগে কেন মাথায় আসেনি? তাহলে তো আরও অনেক আগেই এই সোহা চৌধুরীকে বিয়ে করে নিত, আর এতদিনে এই আনিমা চৌধুরী অর্ধেক শেষ হয়ে যেত। রাতের খাবার খেতে সোহাকে নিয়ে নিচে নেমে আসে শ্রবণ। ওদের দুজনের মধ্যে রুমের খাবার পাঠানো হয়েছিল, কিন্তু শ্রবণ নিচে পাঠিয়ে দিয়েছে। ডাইনিং রুমে এসে দেখে বাড়ির সবাই খেতে বসে গেছে, খাওয়া শুরু হয়ে গিয়েছে। সকলের চোখ মুখ গম্ভীর থমথমে, কারো মুখে রা শব্দ নেই। অনেকগুলো বছর হয়ে গেছে শ্রবণের বাড়ি সকলের সাথে এক টেবিলে বসে খাওয়া হয় না। এ বাড়িতেও খুব একটা খায় না, কখনো খেলে নিজের রুমে খেত। আজকে নিজের থেকে খেতে এসেছে সকলের সাথে। সবাই অবাক হয়েছে ওর এমন সিদ্ধান্তে। কি মতলব করে এখানে আসলো সকলের সাথে খাওয়ার জন্য? শ্রবণ একটা চেয়ার টেনে বসে, ওর পাশে বসে সোহা। সার্ভেন্ট খাবার বেড়ে দিতে উদ্যত হলে শ্রবণ থামিয়ে দেয়, নিজে বেড়ে নেয় নিজের খাবার, সাথে সোহার প্লেটও বেড়ে দেয়। সোহা নিজের প্লেটের দিকে তাকিয়ে সকলের মুখের দিকে তাকায়। সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। নিজেদের খাওয়া বন্ধ করে শ্রবণ এক গ্লাস পানি হাতে নিয়ে শান্ত স্বরে বলে, বিয়ের পর আমাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে নাকি? সামাদ চৌধুরী বলেন, তুমি সোহাকে যা যা খেতে দিয়েছ সেসব তো সোহা খায় না। পানি খেয়ে শ্রবণ ভাত মাখাতে মাখাতে বলে, সেজন্য খেতে দিয়েছি। বিস্ময় চোখ বড় বড় হয়ে গেছে সকলে। খায় না জানার পরও সেসব খেতে দিয়েছে, তাও ইচ্ছে করে? শ্রবণ ঘাড় কাত করে সোহার দিকে তাকিয়ে বলে, খাচ্ছিস না কেন, খা। সামাদ চৌধুরী আবার বলেন, দাদু ভাই, চিংড়ি মাছের সোহার অ্যালার্জি আছে, চিংড়ি খেলে অসুস্থ হয়ে পড়বে। শ্রবণ দাঁত পিষে বলে, তোকে খেতে বলেছি আমি। সোহা খাওয়া শুরু করে। শামীম রেজা চৌধুরী রেগে গিয়ে বলেন, খাবি না সোহা? সামনে থেকে প্লেট সরা। আর তুমি নিজেকে কি ভেবেছ? তুমি যা বলবে সেটা সবাই শুনবে। সোহা খাবে না ওই খাবার, তোমার গিলতে ইচ্ছে করলে তুমি গিলো। শ্রবণের বাবার চেয়ে বেশি রেগে তার দিকে তাকায়। রাগে ফেটে পড়ে, হিস ফিসিয়ে বলে, মুখ বন্ধ করে রাখ, তোকে কিছু বলেছি আমি? শামীম রেজা চৌধুরী আরও কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগে তানিমা চৌধুরী ওনার এক হাত চেপে ধরেন শক্ত করে। দুদিকে মাথা নাড়িয়ে কিছু বলতে নিষেধ করেন। বাড়ির সবাই জানে এই ছেলে এক নম্বরে বেয়াদব, মুখে লাগাম নেই। এর আগে দুবার তর্কাতর্কির সময় রাগে হুঁশ জ্ঞান হারিয়ে তেড়ে এসেছিল শামীম রেজা চৌধুরীকে মারবার জন্য। বাবা হয়ে সেই দিনে ওর ভ্রুক্ষেপ নেই। এখনও বেশি রাগারেগি হলে আবারও তেড়ে আসবে মারার জন্য। এই ছেলে ওনাকে সম্মান তো কখনোই দেয় না, উল্টো বারবার সম্মান নিয়ে টানাটানি করে ছোট বড় সকলের সামনে। সিয়াম গর্জন করতে নেবে তার আগেই ওর মাকেও থামিয়ে দেন। ছেলের হাবভাব দেখে বুঝতে পেরেছেন ছেলে কি করতে চাচ্ছে। শান্ত স্বরে বলেন, সমস্যা নেই, খাওয়ার পরে মেডিসিন খেলেই হবে।
সিয়াম কটমটো করে তাকিয়ে থাকে শ্রবণের দিকে। শ্রবণ একবার ওর দিকে তাকিয়ে খাওয়া শুরু করে। অর্ধেক খাবার খেয়ে হাত ধোয়ার জন্য উঠে দাঁড়ায়। শ্রবণ খেতে খেতে বলে, পুরো খাবার শেষ কর। সোহার মায়ের মুখের দিকে তাকায়। ওর মা অসহায় চোখে ওর দিকে তাকিয়ে আছে। ভাইয়ের দিকে তাকিয়ে দেখে ওর ভাইয়ের আগে ফুসফুস করছে। স্পর্শ খাওয়া বন্ধ করে বসে আছে। ডাইনিং রুমে পরিবেশ আজ অন্যরকম। সোহা বসে পড়ে আবার জোর করে প্লেটে সব খাবার খায়। ততক্ষণে শ্রবণের খাওয়া শেষ। আনিমা চৌধুরী দ্রুত রুমে গিয়ে এগিয়েছেন সোহার মেডিসিন নিয়ে আসার জন্য। শ্রবণের হাত দিয়ে সোহার হাত ধরে টেনে নিয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। আনিমা চৌধুরী মেডিসিন নিয়ে রুম থেকে বেরিয়ে আসার আগে শ্রবণী সোহাকে নিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে চাবি দিয়ে সোহা অসহায় চোখে তাকিয়ে রইল শ্রবণের মুখের দিকে। ইতিমধ্যেই সোহার অ্যালার্জি শুরু হয়ে গেছে। চোখ মুখ ফুলে উঠেছে, ঠোঁট ফুলে গেছে। মেডিসিন না খেতে পারলে ওর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সোহা ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, ভাইয়া একটা মেডিসিন। শ্রবণ থামিয়ে দিয়ে বলে, যা গিয়ে ঘুমা একটা। ঘুমাতে বলছি আমি। সোহা বিছানায় উঠে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। অ্যালার্জি বেশি হয়ে গেলে শ্বাস নিতে কষ্ট হয়। প্রায় পুরো শরীর ফুলে র্যাশ উঠে যায়। চোখ মুখের খুব বাজে অবস্থা হয়। শ্রবণের গিটার হাতে নিয়ে বিছানায় বসে টুংটাং শব্দ তুলে গান গাইতে শুরু করে। আমার ভাঙা তরি ছেঁড়া পাল। শ্রবণের ফোন বেজে ওঠে। গান থামিয়ে গিটার পাশে রেখে ফোন হাতে নেয়। হাসানের কল। ফোন রিসিভ করে মুখের সামনে ধরে রেখে ফোনের অপর পাশে হাসানের সাথে ওর বাকি বন্ধুরাও আছে। ফোনের অপর পাশ থেকে শ্রবণের এক বন্ধু বলে, কিরে নতুন জামাই কি করছিস? শ্রবণ স্বাভাবিক স্বরে বলে, বাসর করে। ওর এমন কথায় অপর পাশে সকলের চোখ কোঠর থেকে বেরিয়ে আসতে চাইছে। শ্রবণ বলছে, এই কথা শ্রবণ চৌধুরী বলছে? স্টেন্স শ্রবণ চৌধুরী তো এমন কথা বলার মতো মানুষ না, আর না মস্করা করার মতো মানুষ। বিয়ে করলি, দাওয়াত তো দিলি না। আমার বিয়ে আমি নিজেই তো জানতাম না। ওদের বলেছি কিভাবে? কল করেছিস কেন সেটা বল। বাইরে আসবি না? না। বউ পেয়ে আমাদের ভুলে গেলি? আমি তো নিজেকে ভুলে যাই। হাসান হা বলে, তোরা চুপ করবি? শ্রবণ তুই ঠিক আছিস? আমার আবার কি হবে? তোর গলা স্বর যেন কেমন শোনাচ্ছে। জ্বর হয়েছে নাকি? কিছু হয়নি। আগামীকাল ভার্সিটিতে আসবি না? ইচ্ছে হলে আসবো। বাইরে আয় না। কিছু হয়েছে? কার? বাড়িতে। না। সোহা ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকিয়ে বলে, ভাইয়া? শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকায়। সোহার চোখ মুখ দেখে যেন আকাশ থেকে পড়ে। পুনরায় ফোনের স্ক্রিনে তাকাতেই ওপাশ থেকে একজন বলে, কিরে শ্রবণ, তোর বউ তোকে এখনও ভাইয়া বলে ডাকে? পরে কল ব্যাক করছি বলে লাইন বিচ্ছিন্ন করে দেয়। ফোন রেখে সোহার দিকে ঘুরে বসে বলে, কিরে তোর চেহারা নকশা দেখছি বদলে গেছে। সোহা কান্না করতে করতে বলে, একটা মেডিসিন এনে দাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে কি তোর চাকর বাকর মনে হয়েছে যে তোর জন্য মেডিসিন নিয়ে আসবো? শ্রবণের রাগী স্বর শুনে কিছুক্ষণ চুপ হয়ে থেকে বলে, দরজাটা খুলে দাও, আমি আমার রুম থেকে নিয়ে আসি। কিচ্ছু করতে পারবো না তোর জন্য। শোয়া থেকে উঠে বিছানা থেকে নেমে আসে। দ্রুত পায়ে আগায় ওয়াশরুমের দিকে। শ্রবণ ওয়াশরুমের দিকে তাকে পিঠে নিচে বালিশ রেখে ঠেস দিয়ে বসে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে সোহা ওয়াশরুম থেকে বের হয় না। ভিতর থেকে পানি পড়ার শব্দ আসছে। শ্রবণ বিছানায় ছেড়ে নেমে দাঁড়ায়। ওয়াশরুমের দরজার হাত দিয়ে ঠেলা দিতেই খুলে যায়। ভিতরে তাকিয়ে দেখে সোহা উল্টো ফিরে শাওয়ারের নিচে বসে আছে। এই ডাইনির বাচ্চা, এখানে বসে আছিস কেন? সোহা কিছু বলে না। শরীর চুলকাচ্ছে। রুমে আসার পর থেকে কান্নার কারণে শরীর কেঁপে কেঁপে উঠছে। শ্রবণ ভেতরে প্রবেশ করে শাওয়ার অফ করে দেয়। সোহার মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। সোহার ঠোঁট জোড়া অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। চোখ দুটো ডলতে ডলতে পুরোপুরি লাল বানিয়ে ফেলেছে। ঘষতে ঘষতে গালের অবস্থাও বাজে। গলায় ঘাড়ে লাল লাল চাকা তৈরি হয়েছে। অতিরিক্ত চুলকানোর ফলে চামড়া ছুলে গেছে। শ্বাস নিচ্ছে অস্বাভাবিকভাবে। এত বাজে অবস্থা হবে ভাবেনি শ্রবণ। ওট ওখান থেকে, চেঞ্জ করে মেডিসিন খেয়ে আয়। সোহা বসা থেকে উঠে দাঁড়ায়। শ্রবণে আগে আগে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। দরজা খুলে দিয়ে করিডোরে দাঁড়ায়। সোহা রুম থেকে বেরিয়ে নিজের রুমে প্রবেশ করে। ওর পিছনে পিছনে শ্রবণ নিজেও প্রবেশ করে।
সোয়া মেডিসিন বক্স থেকে মেডিসিন বের করে, শ্রবণ ওর হাত থেকে নিয়ে দুটো বের করে ওর হাতে দেয়, বাকিগুলো নিজের পকেটে ভরে নেয়। সোহা দুটোই খেয়ে নেয়। কাবার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। সোহা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে শ্রবণের পাশে ওর মা দাঁড়িয়ে আছে। মেয়ের অবস্থা দেখে আঁতকে ওঠে আনিমা চৌধুরী। সোয়ার মায়ের দিকে তাকে ঝরঝর করে কেঁদে ওঠে। আবার চেহারার এমন অবস্থা হয়েছে যে আর আয়নার দিকে তাকে নিজেকে দেখে ভয় পেয়ে যায়। চোখ মুখ ঠোঁট ফুলে অদ্ভুত দেখাচ্ছে। আনিমা চৌধুরী দ্রুত মেডিসিন বক্স থেকে মেডিসিন খুঁজতে শুরু করেন। তখন তো এখানে রেখেছিলে, এখন কোথায় গেল? শ্রবণ সোয়ার হাত ধরে টেনে নিয়ে রুম থেকে বের হয়। আনিমা চৌধুরী দ্রুত এসে মেয়ের হাত টেনে ধরেন। মেয়েকে জড়িয়ে ধরতে গেলে শ্রবণ ওনার হাত সরিয়ে দিয়ে সোহাগে সরিয়ে নেয়। কটমটো করে তাকিয়ে বলে, চোখে ঠাডা পড়েছে, অসুস্থ চোখে দেখে না? ওকে ছাড়ো তুমি, মেডিসিন না খেলে ভালো মন্দ কিছু হয়ে যাবে। মেডিসিন পাবে না ও। তোমার রাগ তো আমার উপর, তাহলে আমার মেয়েকে কেন শাস্তি দিচ্ছ? এই যে কষ্ট পাচ্ছে আপনার মেয়ে, কিন্তু কাঁদছে না আপনি, এই জন্য। আম্মু আমি শ্রবণ থামিয়ে দিয়ে বল, মারবো কানসা বরাবর একটা রুমের জল টেনে নিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আনিমা চৌধুরীর বাইরে দাঁড়িয়ে ঝরঝর করে চোখের পানি ফেলতে থাকেন। ওনার মেয়েটা তো কোনো দোষ করেনি, তাহলে নিরপরাধ মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছে এভাবে? সারা রাত এভাবে থাকলে কিছু একটা হয়ে যাবে সোহার। একটা মেডিসিন খাওয়াতে পারলে নিশ্চিন্ত হতে পারতেন। মেডিসিন খাওয়ার পরে অনেকটা আরাম পেয়েছে ছোঁয়া। অ্যালার্জি অনেক কমেছে, এখন আর আগের মতো চুলকাচ্ছে না। আগে চুলকানোর ফলে এখন জ্বলছে শরীরে জায়গায় জায়গায়। যা ঘুমা, আম্মুকে মিথ্যে কেন বললে? আম্মু চিন্তা করবে তো। ভালোভাবে বলছি, ভালো লাগছে না। তোর মা সারা রাত জেগে চিন্তা করতে করতে মরে যাক। এখন কি ঘুমা, আরেকটা কথা বলে পেটে যা ঢুকছে সব বের করে দেব। সোয়া বিছানায় উঠে শুয়ে পড়ে। মায়ের জন্য চিন্তা হচ্ছে। ওর মা তখন ওর অবস্থা দেখে কাঁদল। সারা রাত যদি কান্না করে অসুস্থ হয়ে পড়বে তো। এই শ্রবণ চৌধুরী পেটে আর মাথায় শুধু শয়তানি। শ্রবণ ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে শুয়ে পড়ে বিছানায়। অন্ধকার রুম, বুকের উপর বালিশ চেপে ধরে আছে প্রতিদিনের ন্যায়। চোখ দুটো খোলা তাকিয়ে আছে উপরের দিকে। অন্ধকার রুমের উপরের দিকে তাকিয়ে তাকিয়ে রোজ কি দেখে সেটা শুধুমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। গভীর রাত, নিস্তব্ধ চারপাশ। এসি মৃদু শব্দ ব্যতীত কোনো শব্দ নেই রুমে। দুজনই গভীর ঘুমে বিভোর। দুজনের মাঝখানে কোলবালিশটা দেওয়াল হয়ে আছে। নিস্তব্ধ রুমের ভেতরে হঠাৎই চিৎকার করে শোয়া থেকে উঠে বসে শ্রবণ। ওর হঠাৎ চিৎকারে সোহার ঘুম ভেঙে গেছে। ভয় পেয়ে বেচারি নিজেও শোয়া থেকে উঠে বসে পড়েছে। ভয়ে কেঁদেও ফেলেছে। এভাবে চিৎকার করছে কে? শ্রবণ। কিন্তু ও এভাবে চিৎকার করছে কেন? কাঁচা ঘুম ভেঙে যাওয়ার, তার ওপর আবার ভয় পেয়েছে। কোনো কিছু ভালোভাবে বুঝতে সক্ষম হচ্ছে না। কাঁদতে কাঁদতে ডাকে, ভাইয়া তো তুমি আছো এখানে? হ্যাঁ আছি। ন্যাকা কানা বন্ধ কর। এভাবে চিৎকার করলে কেন? রাক্ষস এসেছে তোকে গিলে খাওয়ার জন্য। মুখ বন্ধ রাখ, নয়তো আমি বন্ধ করে দিব। সোয়া চুপ করে থাকে। শ্রবণ বিছানা থেকে নেমে লাইট অন করে তারপর দ্রুত পায়ে ওয়াশরুমে প্রবেশ করে। ঘামে পুরো শরীর জপজপে হয়ে গেছে। হাত পা শরীরও কাঁপছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। চোখ দুটোতে রক্ত উঠে গেছে। ঘুমের মধ্যে ও কি হয় নিজেও বুঝতে পারে না। প্রায় রাতে এভাবে চিৎকার করে ঘুম থেকে উঠে বসে, তারপর দেখে পুরো শরীর ঘেমে একাকার। হাত পা শরীর কাঁপছে, চোখে রক্ত উঠে গেছে। কোনো কিছু হয়তো স্বপ্ন দেখে, কিন্তু ওর মনে থাকে না। হাত মুখ ধুয়ে নিজেকে শান্ত করে ফ্রেশ হয়ে রুমে ফিরে আসে। বিছানার দিকে তাকিয়ে দেখে সোয়া এখনও আগের মতো বসে আছে। ভয় পাওয়ার কারণে চোখ মুখ শুকিয়ে গেছে। লাইট অফ করে শুয়ে বলে, ঘুমা। সোহা ভয়ে ভয়ে বলে, কি হয়েছিল তোমার? এভাবে চিৎকার করলে কেন? ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছি, এটা কাউকে বলে নিজের চিৎকার করার মতো অবস্থা থাকবি না। ছোঁয়া শুয়ে পড়ে। শ্রবণ ডান কাত হয়ে শুয়ে থেকে মনে করার চেষ্টা করে কী স্বপ্ন দেখেছে। ভয় পেয়ে চিৎকার করে নাকি রাগের কারণে চিৎকার করে? কী জন্য এমন করে? সোহা অন্ধকারের মধ্যে শ্রবণের দিকে তাকিয়ে আছে। সকালে সোয়ার ঘুম আগেই ভাঙে। রুমের ভিতর এখনও ঘুটঘুটে অন্ধকার। জানালা পর্দা ফাঁক দিয়ে একটু একটু আলো দেখা যাচ্ছে। সোয়া থেকে উঠে বা কী করবে, তাই শুয়ে রইল চুপচাপ।
হঠাৎ রুমে দরজা খোলার আওয়াজ। দরজার দিকে তাকিয়ে বুঝতে পারে না কে ভিতরে প্রবেশ করেছে। দরজা তো ভেতর থেকে বন্ধ করেছিল, তাহলে ভিতরে কেউ কিভাবে ভিতরে প্রবেশ করবে? সোহার ভাবনার মধ্যে রুমের লাইট অন করে শ্রবণ। সোহার শ্রবণের দিকে তাকে আবার বিছানার দিকে তাকায়। শ্রবণ কখন উঠে গেছে সোহা বুঝতে পারেনি। ভেবেছে শ্রবণ এখনো ঘুমিয়ে আছে। শ্রবণের শরীর ঘামে ভিজে আছে। এক্সারসাইজ করতে বেরিয়েছিল বোধহয়। শ্রবণ সোহার দিকে না তাকিয়ে তাহলে হাতে ওয়াশরুমে প্রবেশ করে। ও চলে যেতে শোয়া থেকে উঠে বসে। কিছু পর ঝিম ধরে বসে থাকার পর নেমে দাঁড়ায়। নিচে বিছানা গুছিয়ে রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চেহারা ঘাড় গলার দিকে ভালোভাবে তাকায়। ফোলা ভাব কমে গেছে, তবে দাগগুলো স্পষ্ট হয়ে আছে। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে নিজের জামা তুলে পেটের দিকে তাকায়। চামড়া ঝুলে গেছে প্রায়, টান লাগছে এখন। জামা ঠিকঠাক করে বিছানায় বসে পড়ে। ওষুধ খেয়ে ঘুমানোর পর একবারই ঘুম ভেঙেছিল রাতে, তাও শ্রবণের চিৎকারে। বেশ অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রবণ। সোহা তাকায় না ওর দিকে, শ্রবণও তাকায় না সোহার দিকে। শ্রবণ ট্রাউজার আর টি শার্ট পরে তাওয়ালা ছুঁড়ে মারে সোহার মুখের ওপর। সোহা তাওয়ালা ধরে শ্রবণের দিকে তাকায়। শ্রবণ আঙুল তুলে ওয়াশরুমের দিকে দেখিয়ে বলে, যা একেবারে শাওয়ার নিয়ে বের হবি। সোহার শুকনো ঢোক গিলে বলে, রাতে তো শোয়ার আগে গোসল করেছিলাম, আবার দুপুরে করব। আমার মুখের ওপর কথা বলতে নিষেধ করেছি না? যা বলছি তা কর। আমার জামা কাপড় আমার রুমে রয়েছে। তুই থাকিস এক রুমে, আর তোর কাপড় চোপড় আরেক রুমে কেন থাকে? দাঁতে দাঁত পিছে কথাগুলো বলে চুল ব্রাশ করতে শুরু করে। আয়নার দিকে তাকিয়ে থেকে বলে, কি বলছি কানে যায়নি? কাপড় চোপড় তুই ভিতরে যাম, আমি মেয়েটকে বলছি, সে এসে দিয়ে যাবে। সোহা ধীর পায়ে এগিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। শুধু শুধু ওর ওপর মেজাজ দেখায়। কাপড় চোপড় আনার সুযোগ দিয়েছে কোথায় যে আনবে? শ্রবণ রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে একজন মেয়েট ছিল, তার দিকে তাকে গম্ভীর স্বরে বলে, সোহার কাপড় থেকে ওর কাপড় চোপড় নিয়ে আমার ওয়াশরুমে রেখে আসুন। আসার সময় সোহাকে বলে আসবেন ও ওয়াশরুমে রয়েছে। মেয়েট নিজের কাজ রেখে শ্রবণের কথা মাথা নেড়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। শ্রবণ সোফায় বসতে বসতে গলা ছিঁড়ে একবার বলে, কফি। ড্রয়িং রুমে এখন বাড়ি আর কেউ নেই। কেউ এখনও রুমে থেকে বের হয়নি নাকি? পায়ের উপর পা তুলে সোফায় গায়ে এলিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর একজন মেয়েট কফি নিয়ে আসে শ্রবণের জন্য। শ্রবণ কফির মগ হাতে নিয়ে সোফায় ছেড়ে উঠে দাঁড়ায়। দাদার রুমের দিকে এগিয়ে আবার থেমে যায়। ঘুরে সিঁড়ির দিকে পা বাড়ায়। করিডোরে আসতে মেয়েটার রুমের থেকে বেরিয়ে আসে, নিজের কাজ শেষ করে। শাওয়ার নিয়ে ওয়াশরুমে থেকে বেরিয়ে আসে সোহা। রুমে কেউ নেই, কিন্তু দরজার ভিতর থেকে বন্ধ। ব্যালকনির দিকে তাকিয়ে বুঝতে পারে শ্রবণ ব্যালকনিতে আছে। ওর হাতে বালতিতে ওদের দুজনের ভেজা ড্রেস। সোহার ভাবনার মাঝে রুমে ফিরে আসে শ্রবণ। বুঝতে পারে শ্রবণ এতক্ষণ সিগারেট খাচ্ছিল। ও রুমে ফিরে আসার সাথে সাথে সিগারেটের গন্ধ পাচ্ছে। এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? এগুলো চোখ দিয়ে ইশারা করে বলে, রেখে দে এখানে। সোহা রেখে দেয়। চুল তাওয়ালা খুলে ফ্যান অন করে। শ্রবণ বিরক্তিতে কপাল ভুরু কুঁচকে রাগী স্বরে বলে, বাল্বটা অন করা লাগে কেন? এসি দিয়ে হচ্ছে না? শ্রবণের মুখ আর মুখের ভাষা শুনে ফ্যান অফ করে দেয় সোহা। ফ্যান অন করেছিল চুল শুকানোর জন্য। শ্রবণ রাগী চোখে সোহার দিকে তাকিয়ে থেকে ফোন হাতে তুলে নেয়। প্রকৃতির বাতাস ওর যতটা প্রিয়, ফ্যানের বাতাস ততটাই অপ্রিয়। সোহা তাওয়ালা দিয়ে ভালোভাবে চুলগুলো মুছে নেয় যেন এক ফোঁটা পানিও না থাকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ব্রাশ করতে শুরু করে যেন কিছুটা হলেও শুকিয়ে যায়। শ্রবণ সোহার দিকে তাকিয়ে আছে, ধৈর্য হারা হয়ে কর্কশ্বরে বলে, ওই দুইটা বাল সারাদিন ধরে ব্রাশ করতে হয়? সোহা চুলগুলো খোপা করে দেয়। শ্রবণ এগিয়ে এসে শক্ত হাতে খোপা খুলে দেয়। চুলে ব্যথা পায় সোহা। নিষেধ করেছি চুল পাততে। সোহা নিচের দিকে দৃষ্টি রেখে মিনমিন করে বলে, আমি এভাবে যাব না। কি বললি? তুমি কেন এমন করছো? তোর সাহস দেখছি দিন দিন বাড়ছে। সোহা শ্রবণের কাছ থেকে পিছিয়ে যায়। বলা তো যায় না, যদি চর বসিয়ে দেয়। শ্রবণ কিছু সময় আগুন চোখে তাকিয়ে থাকে সোহার মুখের দিকে। তারপর নতুন প্ল্যান সাজিয়ে একা রুম থেকে বেরিয়ে যান দরজা লাগিয়ে। শ্রবণ বেরিয়ে যেতে সোহা ফোঁস করে শ্বাস ছাড়ে। শ্রবণ ওর সামনে আসলেই সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। জানে না কেন এত ভয় লাগে শ্রবণকে।
শ্রবণ নিচে এসে বাড়ির সবাইকে সোফায় দেখতে পায়, কারো মুখে কোনো কথা নেই। শ্রবণ সোফা বসতে বসতে বলে, মিসেস চৌধুরী, চোখ মুখ এমন কেন? সারা রাত ঘুম হয়নি নাকি? অনিমা চৌধুরী শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ ওনার মুখের দিকে তাকাচ্ছে না, কারো মুখের দিকে তাকাচ্ছে না। অনিমা চৌধুরী বলে, সোহা কোথায়? রুমে। তুমি ওর সাথে কেন এমন করছো? কি ক্ষতি করেছে ও তোমার? শ্রবণের শান্ত চোখে তাকায় ওনার মুখের দিকে, পুনরায় ফোনের স্ক্রিনে তাকে গম্ভীর স্বরে বলে, কি করেছে সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। অনিমা চৌধুরী আরও কিছু বলতে চেয়েছিলেন, তবে তনিমা চৌধুরী ওনাকে থামিয়ে দেন। ছোট বোনের মুখের দিকে তাকে দুদিকে মাথা নাড়িয়ে নিষেধ করেন কিছু বলতে। কিছু বললে এই ছেলে রাগ আরও বাড়বে। শ্রবণ ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখেই বলে,